কুমিল্লায় আমদানি নিষিদ্ধ ৬ ট্রাক পণ্য মোবাইল সেট ধ্বংস। জাগো নিউজের সংবাদের কারণে কুমিল্লায় চালু হচ্ছে শত কোটি টাকার সেই বিশ্রামাগার। মানিকগঞ্জে নেই সংযোগ সড়ক, অকেজো ১৯ কোটি টাকার সেতু। পুরনো ভাঙা সেতুই স্থানীয়দের শেষ ভরসা। লালমনিরহাটের আদিতমানের স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার অনুদানের টাকা লোপাট। কল রেকর্ডে উঠে এলো ভাগাভাগির তথ্য। শরীয়তপুরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ৬ দিন পর ১০ মাস বয়সী শিশুর মৃত্যু। এবং গাইবান্ধায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প, চাকা ঘোরে ভাগ্য নয়, টিকে থাকার লড়াইয়ে কুম্ভকার সম্প্রদায়। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কুমিল্লায় আমদানি নিষিদ্ধ ৬ ট্রাক পণ্য ও বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল সেট ধ্বংস করা হয়েছে। বুধবার সকালে নগরের গোমতী নদীর পাড়ে কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংস পণ্যের মধ্যে ছিল শাড়ি ও 3 পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, আইএমই নম্বরবিহীন অ্যান্ড্রয়েড মোবাইল সেট। ধ্বংসকৃত এসব পণ্যের বর্তমান বাজার মূল্য ৪ কোটি টাকারও বেশি। কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, সহকারী রাজস্ব কর্মকর্তা শামসুল আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পণ্য আটক করে, যেগুলো আমদানি নিষিদ্ধ হইতে পারে বা চোরাচালানে দেয়, আটককৃত পণ্য গোডাউনে জমাকৃত এবং পরবর্তীতে সেটা বাজেয়াপ্তকৃত এবং আইন অনুযায়ী যেটা নিলামযোগ্য নয় এবং ব্যবহার উপযোগী নয়, সেটা ধ্বংসযোগ্য পণ্য হিসেবে বিবেচিত হয়। সেই ধ্বংসযোগ্য প্রক্রিয়ার জন্য বিধিগত কিছু প্রক্রিয়া আছে। সমস্ত প্রক্রিয়া শেষ করে আজ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে এবং এর মধ্যে 90% হলো বাজি, যেটা আতশবাজি, এবং অন্যান্য কিছু আমদানি নিষিদ্ধ ঔষধ আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী গাড়ি চালকদের জন্য নির্মিত আধুনিক সুবিধা সম্পন্ন বিশ্রামাগারটি চালুর উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই বিষয়ে এরই মধ্যে ইজারাদার নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে আগামী ১ বছরের জন্য ইজারাদারদের সঙ্গে চুক্তি সম্পাদন করা হবে বলেও উল্লেখ করা হয়। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন চালকরা। তাদের দাবি, বিশ্রামাগারটি চালু হলে জাতীয় মহাসড়কে নিরাপত্তার ঝুঁকি কমবে, এতে জানমাল দুটোই রক্ষা পাবে। এর আগে গত ২৭ ডিসেম্বর জাগো নিউজকে ১০০ কোটির বিশ্রামাগার এখন বখাটেদের কবজায় শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে টনক নড়ে সড়ক ও জনপথ বিভাগের। এরপরই মূলত বিশ্রামাগারটি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়। সরেজমিনে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় গিয়ে জানা গেছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং ক্লান্ত চালকদের বিশ্রামের সুযোগ দিতে ২০১৯ সালের ২৭ আগস্ট সড়ক ও জনপথ বিভাগ দেশের ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা রংপুর ও ঢাকা খুলনা মহাসড়কের পাশে কুমিল্লা, হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও মাগুরা জেলায় পণ্যবাহী গাড়ি চালকদের জন্য ৪টি বিশ্রামাগার নির্মাণের প্রকল্প একনেক সভায় পাশ হয়। ওই অর্থবছরেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ১৩ একর জায়গা অধিগ্রহণ করে ১০০ চালকের জন্য আধুনিক একটি বিশ্রামাগার নির্মাণ কাজ শুরু হয়। জীবনের কোনো নিরাপত্তা নাই। যদি এখানে দাঁড়াইলে টাকা পয়সা, মোবাইল টোবাইল, টাকা পয়সা সব নিয়ে যায়। এখন দিন দেখে সমস্যা নাই, কিন্তু এখানে রাত্রে দাঁড়াইলে মারধর করে। কিন্তু এটা চালু করলে আমরা ওইখানে একটু বেশ নিতে পারতাম। আমরা ঢাকা চিটাং যখন আমরা লং রাস্তা আমরা রানিং করি, তখন আমরা ক্লান্ত হয়ে যাই। আমার এখানে দাঁড়াইছি, আপনার এই জায়গা আছে চাকা ঠান্ডা লাগে, আমরা অনেক দূরের থেকে আসছি, এই চিটাগাং থেকে আসছি ঢাকা যাবো। এরকম একটা পার্কিং নাই, যেমন নিমসের পার হইয়া এই যে একটা আকাটা ফ্যাক্টরি খাদ্য, এই জায়গায় একটা পার্কিং আছে, অনেকদিন ধরেই দেখি, কিন্তু কাজ ক্লিয়ার হয় নাই। আমরা এখানে রাখতে পারতেছি না গাড়ি। মাস হিসেবে টাকা দেয় ১৮,০০০ টাকা, সকাল বিকাল সবসময়ের জন্য মিললে দিলা
কাজ এটা রক্ষণাবেক্ষণ করা বা কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়। আগে যারা ছিল তাদের সাথে অনেক দুর্ব্যবহার এসেছে, কিন্তু আমাদের পরিচয় সেই পরিচয় দিয়ে অনেকে একটু দুই একজন আশ্চর্য করে, ভাই আমরা ছবি নিয়ে যাই এসে বা আমরা বসে থাকি চলে যাই। মানিকগঞ্জের হরিরামপুরে উন্নয়নের প্রতীক হওয়ার কথা ছিল যে সেতুটি, সেটি এখন অব্যবস্থাপনার এক নীরব সাক্ষী। প্রায় ১৯ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় নির্মিত এই সেতুটি ২ বছর পার হলেও এখনও ব্যবহারহীন হয়ে পড়েছে, কারণ নেই সংযোগ সড়ক। ২০২২-২৩ অর্থ বছরে ইছামতি নদীর উপর নির্মিত সেতুটির কাজ শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে, কিন্তু সংযোগ সড়ক নির্মাণে বাধা হয়ে দাঁড়ায় ঝিটকা বাজারের কিছু ব্যবসায়ীর ক্ষতিপূরণের দাবি। ফলে থমকে যায় পুরো প্রকল্প। সরেজমিনে দেখা গেছে সেতুর দুই পাশে শুধু বালু ফেলে কাজ ফেলে রাখা হয়েছে। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা এখনো ব্যবহার করছেন পুরনো ভাঙা সেতু, যার রেলিং ভাঙা ও কাঠামো ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কিছু দোকানদারের কারণে জমি দখলমুক্ত করা যাচ্ছে না। এতে একদিকে বাড়ছে ঝুঁকি, অন্যদিকে অপচয় হচ্ছে কোটি টাকার উন্নয়ন প্রকল্প। প্রশ্ন উঠছে, এই সেতু কি আদৌ কোনোদিন মানুষের কাজে আসবে? আজকে ৩ বছর যাবত আমাদের এই ব্রিজটা হইতেছে না, এরকম ভাবে রয়েছে। সাইডে একটা ভাঙ্গা ব্রিজ আছে, এই ব্রিজটা চলাচল করতে অনেক অসুবিধা হয়। তো দুই সাইডে রেলিংটাই ভাঙা। তো ঝিটকা বাজার অনেক বড় বাজার, অনেক মানুষ, কৃষক ভাই বোনেরা আমার পণ্য বিক্রি করতে আসে। সুবিধার কারণে যানজট লাগে, হাইটে এই মুহূর্তে আমরা যাইতে পারি না, গাড়ি নিয়ে তো দূরের কথা, হাইটে যাইতে পারি না। যে ব্রিজটা সুরক্ষিত না, আমাদের যে রাস্তাঘাটের পরিস্থিতি, আমরা বাড়ির থেকে বাজারে কৃষক, আমরা ভ্যান বুঝাই করে, গাড়ি বুঝাই করে মাল আমরা আনতে পারি, নিতে পারি না। এটা অনেকদিন যাবত এটা কর্মক্ষেত্র বন্ধ হয়ে রয়েছে। আমাদের এই ঝিটকা বাজারে এমন একটা প্লেস, এখানে অনেক বড় বড় হাট রয়েছে, যেখানে কিনা অনেক জায়গার মানুষ এসে তাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু বিক্রি করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ব্রিজের কারণে মানুষের যাতায়াতের ভোগান্তি একটা সৃষ্টি হচ্ছে। করোনার ঝুঁকিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ প্রায় ৯ লাখ টাকার অনুদান এখন লালমনিরহাটের আদিতমানির স্বাস্থ্য কমপ্লেক্সে বড় কেলেঙ্কারির কেন্দ্র। গোপনে টাকা উত্তোলন, কল রেকর্ডে ভাগাভাগির ইঙ্গিত এবং আংশিক অর্থ ফেরতের ঘটনায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। অভিযোগ উঠেছে দায়িত্বশীলদের যোগসাজশে অর্থ আত্মসাতের। তদন্ত শুরু হলেও এখনো মেলেনি পুরো টাকার হিসাব। প্রশ্ন উঠছে, ফ্রন্ট লাইনারদের প্রাপ্য গেল কোথায়? রাজন কুমার দাস স্যার আমাদের যে যোগদান করলেন, আমরা যে ওনার কাছে যাব, প্রস্তাব দিব, সেই সুযোগটাই আমরা পাইনি। কেন? উনি ঠিক করে অফিস করেনি। বিশ্বস্ত সূত্রে জানলাম সেপ্টেম্বরে যোগদান করছে, এখানে ফেব্রুয়ারি মাসে উনি এই টাকাটা উত্তোলন করেন, ট্রান্সফার হয়ে চলে যান। চলে যাওয়ার পরের দিন আমরা জানতে পারি যে উনি টাকাটা উত্তোলন করে নিয়ে চলে গেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট তুলে দেখতে পাই যে এখানে আসলে একটা টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে, প্রায় ৯ লাখ টাকার মতো। সেই পরিপ্রেক্ষিতে আমি আমার পূর্ববর্তী প্রিয় মহোদয়ের সাথে কথা বলি। উনি জানান যে এই টাকাটা উত্তোলনের একটা ঘটনা ঘটেছে। উনি তুলেছেন, কিন্তু উনি বিতরণের উদ্দেশ্যে তুলেছিলেন, কিন্তু ওনার বদলির অর্ডার এসে যাওয়ায় উনি এই টাকাটা বিতরণ করে যেতে পারেননি। আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি যেহেতু এই টাকা বিতরণ করে যেতে পারেননি, এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাক করে দিলে সরকারি টাকা দেয়। একসময় যে মাটির পাত্র ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, আজ সেই মৃৎশিল্পই টিকে থাকার লড়াইয়ে। গাইবান্ধার কুম্ভকার সম্প্রদায় এখন কালের স্রোতে হারিয়ে যেতে বসেছে। চাকা ঘোরে, কিন্তু ঘুরে না তাদের ভাগ্য। এই বাস্তবতার অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছেন শতবর্ষী এই পেশার কারিগররা। শরীয়তপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগরেস রিপোর্টে। একসময় মাটির হাঁড়ি, পাতিল, বদনা, পিঠা বানানোর ছাঁচ সবই ছিল গ্রামীণ জীবনের নিত্য সঙ্গী। স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব হওয়ায় প্রায় প্রতিটি ঘরেই ছিল মৃৎ পণ্যের ব্যবহার। কিন্তু সময় বদলেছে। প্লাস্টিক, মেলামাইন আর স্টিলের দাপটে হারিয়ে গেছে মাটির তৈরি জিনিসের সেই চাহিদা। ফলে একসময় সমৃদ্ধ মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। গাইবান্ধার রামচন্দ্রপুর, ভেলাকোপা, সাহাপাড়া, নারায়ণপুর ও রসুলপুর সহ বিভিন্ন এলাকায় এখনো কিছু পরিবার পূর্বপুরুষদের সেই পেশা আঁকড়ে ধরে রেখেছেন, কিন্তু তাদের জীবনে নেই আগের সেই কর্মচাঞ্চল্য। কুমারপাড়াগুলোতে এখন নীরবতা।
প্লাস্টিকের নামে এখন এলে বেচা কেনা কম হয়। আমি কি করবো, না পারতেন করাই না গে। ওরা হলো খুঁটি বানাই, জগ বানাই, কলসি বানাই, তারপরে পুতুল বানাই। প্লাস্টিকের কারণে মাটির খেলনা বেচা হয় না, কম হয়। আগে বেশি চলছে, এখন কম চলে। এখন ব্যস্ত হয় যে না খেলনা, বৈশাখ মাস, বৈশাখী মেলা আসছে, কালীবাড়ি আসছে, ঠাকুর বাড়ি হয়। এখনো হাতে গড়া মাটির থালা বাসন, ফুলদানি, পুতুল, খেলনা ও নানা নকশার জিনিস তৈরি করছেন। তবে বাজারে বিক্রি কমে যাওয়ায় বছরের অধিকাংশ সময় তাদের কাটে অলসতা আর দুশ্চিন্তায়। আয় রোজগার কমে যাওয়ায় সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ। খুঁটির দাম হচ্ছে 5 টাকায়, ওই জগের দাম ওই 5 টাকা, তারপরে একটা যদি কুলো বানাই তারও দাম 5 টাকা। ওই জগ বড় বড় জিনিস এখানে বানাইলে হাতি, ঘোড়া, সিংহ ওগুলোর দাম 20 টাকা, 25 টাকা এইরকমই হয়। চাকা ঘোরে ঠিকই, কিন্তু গাইবান্ধার মৃৎশিল্পীদের জীবনে ঘোরে না ভাগ্যের চাকা। ঐতিহ্য আর বাস্তবতার দ্বন্দ্বে এখন প্রশ্ন, এই শতবর্ষী শিল্প কি সত্যি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? নিউজ ডেস্ক, জাগো নিউজ। শরীয়তপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তির 6 দিন পর জাহিদ নামে 10 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার। এর আগে মঙ্গলবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশু জাহিদ সদর উপজেলার আঙ্গারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। হাসপাতাল ও পরিবার জানায়, গত 8 এপ্রিল তীব্র জ্বর, কাশিসহ হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয় জাহিদকে। 6 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দিনগত রাতে তার মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, জেলায় হামের উপসর্গ নিয়ে সর্বমোট 167 জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 42 জন। বর্তমানে 69 জন হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত 24 ঘন্টায় নতুন করে চিকিৎসা নিতে এসেছে 9 জন। বর্তমানে সদর হাসপাতালে মোট 20 জন হাম রোগী ভর্তি রয়েছেন। এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার বলেন, হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ রয়েছে। এপ্রিল ভোরে 6:30টার দিকে একজন পেশেন্ট আমাদের এখানে মারা গেছে। এই গত 24 ঘন্টায় আমাদের শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে সরকারি চাল পরিবহনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রহস্য ও বিতর্ক। স্থানীয়দের সন্দেহে আটক ট্রাক চালক, হেলপারের পালিয়ে যাওয়া এবং ডিলারের অস্বীকৃতিতে ঘটনার জটিলতা বেড়েছে। প্রশাসনের বিলম্বিত উপস্থিতি ও একই চালানপত্রে চাল ছাড়ানোর চেষ্টায় উঠেছে প্রশ্ন। রাতে চাল সরানোর অভিযোগও সামনে এসেছে। স্বচ্ছ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ওরা আসলে আমি মালটা দিয়ে দিতাম। আমারে ভাই বলছে একটু গোডাউনে আসেন, আপনারা নিয়ে এক জায়গায় যাইনি, তাই আমার এখানে আনছে। এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল পরিবহনকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ও বিতর্ক। কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চাল বের করা হয়েছে এমন অভিযোগ তুলে স্থানীয়রা অন্তত 2 দফায় ট্রাক সহ চাল আটক করলেও প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ও নীরব। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে গুদাম থেকে প্রায় 400 বস্তা সরকারি চাল একটি ট্রাকে করে কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। সরকারি চাল গোডাউনের থেকে চুরি করে কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে। ডিসি সাহেব কি করেন এখন পর্যন্ত? যে 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যায় জনগণের চাল এভাবে আটকায় রাখে রাস্তার ভিতরে, সে জানে না। তারপরে সে কেন আসলে আগায় আসলো না? কেন তার একজন দপ্তরের কর্মকর্তাকে পাঠাইলো না? কেন উনি নিজে আসলো না? সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি থামিয়ে চালানের কাগজ দেখতে চাইলে চালক ও হেলপার পালিয়ে যান। পরে গুদাম কর্মকর্তারা এটিকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দাবি করলেও সংশ্লিষ্ট ডিলার ঘটনাস্থলেই তা অস্বীকার করেন, যা পুরো ঘটনাকে আরো সন্দেহজনক করে তোলে। আমারে ভাই বলছে একটু গোডাউনে আসেন, আপনারা নিয়ে এক জায়গায় যাইনি, তাই আমার এখানে আনছে। আমারটা ভাই আমার গোডাউনে গেছে, আমি হলো 15 টনের আর কি ডিউ করছি। ওরা আসলে আমি মালটা দিয়ে দিতাম। আমি কি একটা কাজ করে রাখতে পারি না? অগ্রিম করে রাখবেন কেন? আমি অগ্রিম করে রাখবো। আজকে তো 13 তারিখ। যাচাই বাছাই করলাম, যেহেতু মালিকের মালের যারা ডেলিভারি দিছে মানিক মাহমুদের পক্ষে প্রতিনিধি, তাহলে আমাদের সন্দেহ কিছু থাকে না। ঘটনার পর প্রশাসনকে জানানো হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে আসেনি।
পরে পুলিশ ট্রাকটি থানায় নিলেও একই চালানপত্রে তা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়। রাতেও স্থানীয়দের বাধার মুখে পড়ে চাল সরানোর চেষ্টা ব্যর্থ হয়, যদিও গভীর রাতে সেটি গুদামে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। 12টা বাজে আপনি আটকাইছেন, সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি আইসা কি বলছে যে এই চাল সরকারি গোডাউনের চাল? কোনো ধরনের একটা সুরাহা না করে আবার এটা নিয়ে যাচ্ছে আরেক জায়গায়। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে খাদ্য বিভাগ। সরকারের মাল কোন খাতের কিভাবে গেল তদন্ত করে একটা প্রতিবেদন দেবে। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বচ্ছ তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আরো একবার কুমিল্লায় আমদানি নিষিদ্ধ 6 ট্রাক পণ্য মোবাইল সেট ধ্বংস। জাগো নিউজের সংবাদের কারণে কুমিল্লায় চালু হচ্ছে শত কোটি টাকার সেই বিশ্রামাগার। মানিকগঞ্জে নেই সংযোগ সড়ক, অকেজে 19 কোটি টাকার সেতু। পুরনো ভাঙা সেতুই স্থানীয়দের শেষ ভরসা। লালমনিরহাটে আদিতমানের স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার অনুদানের টাকা লোপাট। কল রেকর্ডে উঠে এলো ভাগাভাগির তথ্য। শরীয়তপুরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির 6 দিন পর 10 মাস বয়সী শিশুর মৃত্যু। এবং গাইবান্ধায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। চাকা ঘোরে ভাগ্য নয়, টিকে থাকা লড়াইয়ে কুম্ভকার সম্প্রদায়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।